স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলা অনুষ্ঠানের সঙ্গে আছি আমি শফিকুজ্জামান রুবেল। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গণতন্ত্রের জন্য আগামী সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ বললেন তারেক রহমান। আর শোক নয়, এবার নিরাপদ বাংলাদেশ গড়তে মুক্তিকামী মানুষের বিজয় গাথা রচনার আহ্বান। জোটে ফেরার আর ইচ্ছে নেই ইসলামী আন্দোলনের। ফাঁকা রাখা ৪৭ আসনে ২-১ দিনের মধ্যে প্রার্থী দেওয়ার ঘোষণা ১০ দলের। আরও আসন চায় এনসিপি। পোস্টাল ব্যালট সহ পক্ষপাতের অভিযোগে ইসির সামনে ছাত্র দলের বিক্ষোভ। প্রার্থিতা নিয়ে শেষ দিনের শুনানি। লুট হওয়া অস্ত্র ভোটে ব্যবহারের সুযোগ নেই, দাবি উপদেষ্টা। এবং কৃষিতে সফল হলেও শিল্পায়ন মেগা প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় পূর্ণতা পায়নি ফরিদপুরের উন্নয়ন। নির্বাচন সামনে রেখে জোরালো হচ্ছে বিভাগ সিটি কর্পোরেশনের দাবি। এজন্য পদ্মার বুকে জেগে ওঠা এক স্বপ্নপুরী, যেখানে পল্লীকবি জসীমউদ্দীনের কলম মিশে গেছে মাটিতেই, শাহ ফরিদের সুর মিশে আছে বাতাসে। ইতিহাস, ঐতিহ্য আর এক সংগ্রামের জনপদ ফরিদপুর। আপনারা জানেন পল্লীকবি জসীমউদ্দীনের বিখ্যাত কবিতা, যার বিখ্যাত লাইন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। যেই ডালিম গাছের তলেই কবিকে সমাহিত করা হয়েছে। নির্বাচনের পথচলা অনুষ্ঠান নিয়ে আমরা রয়েছি কবির সেই সমাধির পাশে একটি মাঠে। আমার বাম পাশে রয়েছে কুমার নদ। সেই নদ এবং তার সমাধির পাশে যে মাঠ, সেখানে চায়ের আড্ডায় আমরা রয়েছি। বরাবরের মতো আলোচনা করব এ অঞ্চলের ভোটারদের সঙ্গে। আপনারা জানেন ফরিদপুর ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখের কাছাকাছি। বরাবরের মতোই আমাদের সাথে রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রয়েছেন তরুণ ভোটার, রয়েছেন প্রবীণ ভোটার। আমরা প্রথমেই তরুণ ভোটারদের সাথে কথা বলবো, কেননা আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি একটু বলতেন যে আপনি তরুণ ভোটার হিসেবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কেমন প্রার্থীর হাতে বাংলাদেশ তুলে দিতে চান। ধন্যবাদ আপনাকে। যদি তরুণ ভোটার হিসেবে আমরা বলি যে কেমন প্রার্থীর কাছে কিংবা কেমন সরকারের কাছে আমরা আমাদের দেশের দায়িত্ব তুলে দিতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমেই বলবো এমন নেতার কাছে আমরা আমাদের দেশটাকে তুলে দিতে চাই কিংবা আমাদের সমাজটাকে তুলে দিতে চাই, যে নেতা সর্বপ্রথমে তার নীতি এবং নৈতিকতা থেকে বিসর্জন না দিয়ে জনগণকে প্রাধান্য দিয়ে, জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে তারা জনগণের জন্য রাজনীতি করবে। একই সাথে যেই নেতা মাঠ পর্যায়ে গিয়ে জনগণের ভালো মন্দ সব কিছু দেখে বিচার বিবেচনা করে তিনি মনে করবেন আমি কোনো দলের নয়, আমি জনগণের প্রার্থী হয়ে, জনগণের নির্বাচিত হয়ে জনগণ দ্বারা আমি সংসদে এসেছি এবং জনগণকে বেশি প্রাধান্য দিয়ে জনগণের ম্যান্ডেট বাস্তবায়ন করবে। জনগণকে প্রাধান্য দিতে হবে, জনগণের ম্যান্ডেট বাস্তবায়ন করবে। আমরা আরেকজন তরুণের সাথে যদি কথা বলি, আমার সামনে রয়েছেন। আপনি যদি বলতেন যে আপনি কেমন গুণাবলী দেখে একজন প্রার্থী বেছে নিতে চান এই আপনার অঞ্চলের জন্য। আমি চাবো যে এমন একজন জনপ্রতিনিধি হোক যে সৎ, ন্যায় এবং তাদের যে নেতাকর্মী থাকবে এবং বিভিন্ন যে সরকারি দপ্তর থাকবে তাদের জবাবদিহিতা আন্ডারে আনবে এবং এই জবাবদিহিতা আন্ডারে আনার মাধ্যমে আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ পাবো। দুর্নীতিমুক্ত সমাজ পাবেন, এরকম প্রত্যাশা আপনার। আপনি যদি এক লাইনে বলতেন আপনার ভোট কেমন গুণাবলী দেখে আপনি দিতে চান প্রার্থীকে। আমি চাইব সর্বদা যে প্রার্থী জনগণের জন্য কাজ করবে এবং দেশের যে সমস্ত অনৈতিক কাজ আছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এরকম একটা প্রার্থীকে চাচ্ছি আর কি। সর্বোপরি কথা হচ্ছে সৎ, নিষ্ঠাবান হতে হবে, এমন একজন প্রার্থীকে আপনারা ভোট দিতে চান। আমরা তরুণদের কথা শুনলাম, একটু যদি আমরা এদিকে কথা বলি আপনার সাথে, যে আপনি একজন তরুণ ভোটার না, আপনি প্রবীণ ভোটের আগে অনেক নির্বাচন দেখেছেন। নতুন বাংলাদেশে একটি নতুন নির্বাচন হতে যাচ্ছে, যেখানে গণভোটও রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এইখানে কেমন প্রার্থীকে বেছে নিতে চান, তার কাছে প্রত্যাশা কি আপনার? আমার প্রত্যাশা সৎ, যোগ্য, একজন নির্ভরশীল, যে আমাদের জনগণের সাথে থাকতে পারবে, জনগণের খেদমত করতে পারবে এবং জনগণের সাথে আছে। যেমন আমরা বিগত দিনে দেখেছি স্বৈরশাসক ছিল, তার আগে আমাদের চৌধুরী কামাল ইবনে ইউসুফ। মানে স্বৈরশাসক যাতে না হয় এটা আপনি চান, এরকম একজন প্রার্থীকে চান। আপনি যদি এক বাক্যে বলতেন আপনার ভোটটা কেমন গুণাবলী দেখে আপনি তাকে দিতে চান। আমি ফরিদপুরের সর্বস্তরের জনগণ
জনগণের কথা ভাবে এবং মহিলাদের কর্মসংস্থান, দুস্থ মহিলাদের কথা ভাবে। তারপর ফরিদপুর সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটা পরিবেশ তৈরি করতে পারে এমন একজন ব্যক্তিকে আমি ফরিদপুরের যোগ্য ব্যক্তি হিসাবে দেখতে চাই। বেছে নিতে চান যিনি সৎ, নিষ্ঠাবান, মানুষের কথা ভাবে, যোগ্য, তাকে বেছে নিতে চান আপনারা। আমরা ফরিদপুরে রয়েছি, আপনারা জানেন ফরিদপুরের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আমরা নির্বাচনী পথ চলা অনুষ্ঠানে বিভিন্ন দিনের মতো আপনারা জানেন যে ফরিদপুরের মানুষ কৃষি নির্ভরশীল। আমরা যদি এর পাশাপাশি প্রথমে বলছিলাম যে এই পল্লীকবি জসিমউদ্দিনের 2 লাইন কবিতা দিয়ে আমরা শুরু করেছিলাম। এখানে আরও সুফি, সাদিক রয়েছেন, অনেক গুণীজন রয়েছেন। এই গুণীজনদের নিয়ে যদি আলোচনা করি, ফরিদপুরকে আপনি কী হিসাবে দেখবেন? আর এই যে শিল্প সাহিত্য এগুলোর ডেভেলপের জন্য, চর্চার জন্য ফরিদপুরকে কিছু গড়ে উঠেছে কিনা একজন জনপ্রতিনিধির, এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য কি করণীয় আছে? ফরিদপুর একটি ঐতিহ্যবাহী জেলা। এখানে অনেক মানে বিখ্যাত মানুষ জন্মগ্রহণ করেছে। আমরা যেই মাটিতে এখন বসে আছি, কবি জসিমউদ্দিন তার লেখা 20টিরও বেশি ভাষায় অনুদ্রিত হয়েছে, কিন্তু সেভাবে ফরিদপুরে এখানে একটা আর্কাইভ হলেও সেটা মুখ থুবড়ে পড়ে আছে। তো আমি মনে করি যে আমাদের প্রাণের কবি জসিমউদ্দিন সহ ফরিদপুরের যারা বরেণ্য ব্যক্তিত্বরা আছেন এবং তাদের ঐতিহ্যকে ধরে রাখবার জন্য, শুধুমাত্র বরেণ্য ব্যক্তি নয়, এখানে জারি, সারি, ভাটিয়ালি, বাউল এগুলো আমাদের ঐতিহ্য। এগুলোকে বাঁচিয়ে রাখবার জন্য আমি মনে করি একটি ঐতিহ্য জাদুঘর যদি আমাদের জনপ্রতিনিধি করেন, যেখানে ফরিদপুরের প্রতিটি ঐতিহ্য সেখানে সংরক্ষিত থাকবে। শুধু তাই নয়, ফরিদপুর একটি নদীমাতৃক জেলা। এখানে অনেকগুলো নদী আছে। বিশেষ করে আমাদের ফরিদপুর শহরটি 2টি নদ, একটি নদী দিয়ে ঘিরে আছে। তার মধ্যে একটি আছে ভুবনেশ্বর নদ, যেটি প্রায় মারা গেছে। আর আপনি এখানে কুমার দেখতে পাচ্ছেন, সেটাও মৃত প্রায়। এবং মানে পদ্মার অবস্থাও খুব খারাপ। সুতরাং এই যে নদীর নাব্যতা বৃদ্ধি পেয়েছে, এই ব্যাপারেও এই এই নদীগুলোকে আগের রূপে আবার ফিরিয়ে আনার জন্য জনপ্রতিনিধি যিনি, তিনি কাজ করবেন। আমরা ছিলাম ইতিহাস ঐতিহ্য নিয়ে, আমরা ছিলাম গুণীজনের যাদেরকে বাঁচিয়ে রাখা প্রয়োজন, এই তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য কাজ করবেন। এখানে অনেক নারীরা রয়েছেন। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি যদি ফরিদপুরের সামগ্রিক বিষয় নিয়ে বলেন, অনেক ঐতিহ্যবাহী এই জেলা, একজন জনপ্রতিনিধির এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য তার কি করণীয়, কেমন গুণাবলী তার থাকা জরুরি, আপনি যদি একটু বলতেন ছোট করে। আসলে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা প্রত্যেকটা জিনিসের আশাবাদী। যেমন আমাদের ফরিদপুরে কৃষি প্রধান দেশ, সেই হিসাবে আমাদের এখানে অনেক কৃষি চাষ হয়। আমি একজন নারী কৃষক উদ্যোক্তা, সেই হিসাবে আমি বলতে চাই যে আমাদের যে পণ্যগুলো, আপনি যেহেতু কৃষি উদ্যোক্তা, আমি আপনাকে কৃষি নিয়ে যদি জিজ্ঞেস করি, এই ফরিদপুর বলা হয় কৃষি প্রধান এলাকা, এখানে অনেক মানুষ কৃষির সাথে জীবিকা নির্বাহ করে। আপনি বলবেন কৃষিতে কি সংকট রয়েছে, কি না হলেই নয়, কৃষিকে আরও বেশি আধুনিকায়ন করতে হলে জনপ্রতিনিধির কি করণীয়? আমাদের দেশে যে কৃষি নির্ভর দেশ, সেই হিসাবে আমাদের যে মাঠে যে আমরা ফসল ফলাই, সেই হিসাবে আমাদের জনবলের, লেবারের ক্রস বেশি। যে হারে আমাদের প্রযুক্তি কথা বলা হয়েছে, সেইভাবে যদি আমরা প্রত্যেকটা পণ্যের জন্য, প্রত্যেকটা ফল ফসলের জন্য আমরা প্রযুক্তি ব্যবহার করতে পারতাম, তাহলে আমাদের কৃষিতে আমরা আগে যেতে পারতাম। এবং অনেক নারীরাও এখন কৃষিতে নির্ভরশীল। সেই হিসাবে নারীদের নিরাপত্তা এবং নারীদের অধিকার, নারীদের সেইভাবে তুলে ধরা, সুযোগ দেওয়া, এই কারণে আমাদের কৃষি পণ্যর যে ন্যায্য মূল্যটা, আমরা যেন সেইভাবে ন্যায্য মূল্যটা পাই। আর ন্যায্য মূল্যটা যখনই পাবো, তখনই আমাদের কৃষকদের আগ্রহ থাকবে সেই ফল ফসলটা করার জন্য। কৃষিকে আরও বেশি জনবান্ধব করতে হবে, হাতের নাগালে নিয়ে আসতে হবে। কৃষির সামগ্রী থেকে শুরু করে যা উপকরণ আছে সব কিছু যাতে একজন জনপ্রতিনিধি এই বিষয়গুলো নজরে নেন। আমরা আরেকটি কথা বলবো কৃষি নিয়ে। আপনি একজন তরুণ রয়েছেন। আমরা দেখি যে কৃষি, আমাদের দেশের কৃষি প্রধান দেশ হলো, অনেকে কৃষির সাথে তার যে জীবিকা নির্বাহ করতে চায় না। তারপরেও আপনি যদি বলেন যে একজন কৃষিক্ষেত্রে যদি যুবকদের ভূমিকা রাখতে হয়, সেক্ষেত্রে কি করণীয় আছে এই দেশের যারা জনপ্রতিনিধি, তাদের কি না করলেই নয়? আসলে তাদের ওইভাবে উদ্বুদ্ধ করতে হবে জনগণের মধ্যে, আপনার যুবকদের মধ্যে আপনার বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে অথবা বিভিন্ন সুযোগ তৈরি করলে তারা এমনিতে আসবে। ঠিক আছে, এখানে তারা কাজ করতে পারে, চাইলে কাজ করে তো এইভাবে করা যায় আর কি।
মানে যুবকরা কিন্তু কৃষি থেকে বিমুখ হয়ে যায়। আমরা দেখি যে এরা সবসময় বিদেশে যাওয়ার একটা প্রবণতা থাকে। আমাদের দেশে চাইলেই এই শিল্পটাকে আপন করে নেওয়া যায়, উদ্যোক্তা হওয়া যায়। আপনি যদি বলতেন যে উদ্যোক্তা হতে চায় না কেন যুবক সমাজ, কেন কৃষিতে আসলে উদ্যোক্তা হতে চায় না, আপনি বলতে চান, বলেন। সর্বোপরি কথা হচ্ছে আমাদের কৃষকরা, আমাদের এটা কৃষি প্রধান দেশ, দেশের শতকরা প্রায় 80% লোক কৃষির উপর নির্ভরশীল, কিন্তু বর্তমান অনেক যোগাযোগ ব্যবস্থার ঘাটতি আছে, সরকারের উদাসীন। এতদিন যারা সরকারে ছিল তাদের একপেশে নীতি, দেখা গেছে সুনির্দিষ্ট কিছু ব্যক্তির মধ্যে সিন্ডিকেটবদ্ধ ছিল। কৃষকরা কৃষির ন্যায্য দাম পায় না, সার, বীজ, কীটনাশক তারা অফিসে গেলে সঠিকভাবে পায় না, পরিচর্যার অভাব। এই জন্য দেখা গেছে অনেকে ওই মাটি বিক্রি করে বিদেশে পাড়ি জমায় এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা মৃত্যুবরণ পর্যন্ত করে। কৃষিটাকে এই জন্য অনেকে প্রফেশন হিসেবে নিতে চায় না, কেননা আমাদের যে সমাজ ব্যবস্থা, যে অবস্থা, সেখানে আসলে কৃষিটাকে অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া হয় না, মানে অবহেলার চোখে দেখা হয়। অথচ আমরা কৃষি নির্ভর দেশ, কৃষিকে আরও বাঁচিয়ে রাখতে হবে। এখানে আরও অনেক তরুণরা রয়েছে, আমি একটু পেছনে আপনার সাথে কথা বলতে চাই। যদি বলতেন কৃষিকে যদি তরুণ প্রজন্মের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করতে হয়, কি পদক্ষেপ নিতে হবে এই দেশে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের? ধন্যবাদ আপনাকে। কৃষিকে বাংলাদেশে সম্প্রসারিত করতে হলে তরুণ প্রজন্ম সহ যারা প্রতিনিধি থাকবেন তাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং বাংলাদেশকে কৃষিমাত্রিক দেশ হিসাবে স্বয়ংসম্পূর্ণ করতে হলে বিশেষ করে জনপ্রতিনিধিদের নানাবিধ ভূমিকা রয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। জনপ্রতিনিধিদের কৃষি বান্ধব হয়ে উঠতে হবে। এই উদ্যোক্তা গড়ে তোলার জন্য কৃষিকে আরও সমৃদ্ধ করতে হবে। আপনার কাছে যদি জানতে চাই, আমরা কৃষি নিয়েছিলাম, সামগ্রিক বিষয় নিয়েছিলাম, এই অঞ্চলকে কৃষি প্রধান বলা হয়, কিন্তু আসলে আমরা দেখি যুবক সমাজে এর সাথে অ্যাটাচড হয় না, কৃষিতে অনেক লোকসান হয়। এর পেছনে আসলে কারণ কি, আমাকে একটু যদি বলতেন, জনপ্রতিনিধিদের কি করণীয় আছে? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই কৃষিকাজ করা কিংবা আসলে স্বনির্ভরতার যে জায়গাটা, এইটার যে বেনিফিট সেটা আসলে মানুষের মধ্যে সম্প্রচারটা খুব কম আছে। মানুষের মধ্যে, আমাদের মধ্যে যেটা আছে যে আমরা পড়াশোনা করব, চাকরি করব এবং বেতন নিয়ে আমরা সারা জীবন কাটিয়ে দিব, কিন্তু দেখা যায় যে যারা কৃষক তারা কিন্তু একজন চাকরিজীবীর থেকে অনেক অংশে অনেক বেশি উপার্জন করে। এবং জনপ্রতিনিধি যারা আছেন কিংবা সরকার যেই জায়গাগুলোতে যদি আসলে ইনভেস্ট করে এবং মানুষকে যদি এই ইনফরমেশনগুলো দেয় যে না, আপনার যদি কৃষি জমি থাকে, আপনি যদি সেখানে চাষাবাদ করেন, তাহলে এটা থেকে আপনি যে বেনিফিট পাবেন, আপনার ফ্যামিলি এবং লং টাইম আপনি এটা থেকে আসলে বেনিফিট পেতেই থাকবেন। সো এই ধরনের পৃষ্ঠপোষকতা, জিনিসগুলোকে সহজ করা, সিন্ডিকেট মুক্ত করা, যেন কৃষক ডিরেক্টলি কনজিউমারের কাছে বিক্রি করতে পারে, এই নিশ্চয়তাগুলোই আসলে আমাদেরকে কৃষিতে আরও বেশি আগ্রহী করে তুলবে। এবং এটা না থাকার কারণে আসলে আমরা কৃষি থেকে আরও বেশি সরে যাচ্ছি দিন দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে কৃষি উদ্যোক্তা হওয়ার পেছনে মূল প্রতিবন্ধকতা হচ্ছে যে কৃষি খাতে আসলে লোকসানে আছে। কৃষি খাতকে আরও লাভজনক করতে হবে। আমরা ফরিদপুরে রয়েছি, আমরা নির্বাচনী পথ চলায় নানান বিষয়ে তুলে আনার চেষ্টা করি। এই এলাকার সংকট, এই এলাকার যারা ভোটার রয়েছেন তাদের প্রত্যাশা, বিভিন্ন বিষয়ে আমরা তুলে আনার চেষ্টা করি আমাদের এই আলোচনার মধ্য দিয়ে, এবং আমরা প্রার্থীদের কাছে এই বিষয়গুলো পৌঁছে দিতে চাই। আমাদের সাথে আরও অনেকে রয়েছেন নারী ভোটার রয়েছেন, যারা তরুণ রয়েছেন, প্রবীণ রয়েছেন, সবার সাথে আমরা কথা বলবো। আমাদের যিনি এই এলাকা নিয়ে কাজ করেন, আমাদের সহকর্মী, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি যদি একটু বলতেন যে আপনি তো অনেকদিন যাবৎ কাজ করেন এই এলাকা, আপনি প্রতিবেদনও করেছেন, আপনার প্রতিবেদনগুলোতে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্ব কোন বিষয়গুলো পায়? আসলে এই যে প্রতিবেদনটা আমি করেছি সেটা হচ্ছে যে ফরিদপুর একটি কৃষিপ্রধান জেলা, যেটা পাট এবং পেঁয়াজের জন্য রাজধানী বলা হয়ে থাকে, এবং এই কৃষকদের আসলে পেঁয়াজ সংরক্ষণাগার না থাকার কারণে কিন্তু বিভিন্ন সমস্যা রয়েছে, সেইটাও কিন্তু এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পাশাপাশি এই ফরিদপুরে কিন্তু আসলে মেগা প্রকল্প বা সে ধরনের কোনো বড় ধরনের কোনো শিল্পায়ন গড়ে ওঠেনি। তো সেক্ষেত্রে বেকার যুবক, তাদের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। এবং ফরিদপুরে একটি মাত্র যে সুগার মিল, সেটাও আসলে একেবারেই নাজুক অবস্থা, সেটার খুব প্রায় অচল হতে বসেছে। এছাড়া ফরিদপুরের একটি যে নৌবন্দর রয়েছে সেটাও কিন্তু নাব্যতা সংকটে অচল হয়ে যাওয়ার পথে। আপনার সাথে কথা বলবো আমরা আপনার প্রতিবেদনটি দেখার পরে। আমাদের সহকর্মী তিনি এই যাবতীয় বিষয় নিয়ে একটি প্রতিবেদন করেছেন, সেই প্রতিবেদনটি দেখে আসবো, তারপরে আবার তার সাথে আলোচনায় আসবো। উর্বর মাটি, সবুজের রাজ্য, কৃষি সমৃদ্ধির এক উজ্জ্বল নাম ফরিদপুর। পাট ও পেঁয়াজের রাজধানী বলা হয়ে থাকে এ জেলাকে।
দেশের চাহিদার 50% পেঁয়াজ ও পেঁয়াজ বীজ উৎপাদন হয় এখানে। এছাড়া পাটের পাশাপাশি রসুন, ভুট্টা, আলু সহ নানা ফসল এই অঞ্চলের অর্থনীতিকে রেখেছে সচল। সেই ফরিদপুর আজও অপেক্ষায় দাঁড়িয়ে আছে এক নতুন সম্ভাবনার গল্প লেখার। কিন্তু কৃষির এই প্রাচুর্য পুরো শক্তি নিয়ে দাঁড়াতে পারেনি, কারণ দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হওয়ার পাশাপাশি পণ্যের ন্যায্য মূল্য পান না চাষিরা। শিল্প প্রতিষ্ঠান না থাকায় সৃষ্টি হয়নি কর্মসংস্থানেরও। পাট গুদামজাত করার মতো তেমন ব্যবস্থা নাই, আর হলো পেঁয়াজ সংরক্ষণ করার তেমনই নাই। কীটনাশকের সারের যে দাম, সেই হিসেবে আমরা কোনো ফসলের দাম পাইতেছি না। তাহলে 1600-1700 টাকা দিলে সার ঠিকই বাইর করে দেয় গোডাউনে। বস্তাবতী মনে করো 800-700 টাকা বাড়তি নিতেছে। জেলায় এখনো হয়নি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল থাকলেও নানা সমস্যায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বিভাগ এবং সিটি কর্পোরেশনে রূপান্তরের প্রক্রিয়াও রয়েছে থেমে। বাস্তবায়নের দাবি জেলার বাসিন্দাদের। নদী ভাঙনে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছেন স্থানীয়রা। নদী তীরের বাসিন্দাদের দাবি স্থায়ী বাঁধ নির্মাণের। সবার ছাপড়া সব নিয়ে গেছে গাঙ্গে। হুমকির মুখে আছে প্রায় 1,500-2,000 পরিবার। জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান চিনির কারখানাটি নানা সমস্যায় জর্জরিত হয়ে দিনের পর দিন লোকসানের বোঝা মাথায় নিয়ে ধুকে ধুকে চলছে। প্রায় 6-7 হাজার কৃষক, গারওয়ান দিয়ে অনেক পরিবার আমাদের সুগার মিলের সাথে রিলেটেড। যদি এই চিনি কলটা আধুনিকায়ন করে, তাহলে এই চিনি কলে আরও লক্ষাধিক লোক এই যে জীবন জীবিকা বাঁচানোর পথ মানে সংস্থা হবে। এছাড়া নাব্য সংকটে একমাত্র নৌবন্দরটিও অচল হতে বসেছে। কর্মসংস্থান হারানোর সংখ্যায় কয়েক হাজার শ্রমিক। আগে মনে করেন 1,800-900 কামাই হইতে, এখন হয় 400-500। যদি নদীটা খনন করে তাহলে মনে করেন যে সম্পূর্ণ ট্রলারি ঘাটে আসবে। নদীতে সমস্যা এখনো জাহাজ মাঝখান থেকে পড়ে, ঘাটে আসতেছে না। তাতে ওই হিসেবে মনে হয় যে বড় একটা বন্দর, নদী না সাফ না করলে জনগণের সমস্যা হয়ে যাবে। পল্লীকবি জসিমউদ্দিন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সহ গুণী মানুষের জন্ম এ জেলায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। অবহেলিত এ জেলায় সঠিক পরিকল্পনা ও সদিচ্ছার মধ্য দিয়ে বাসিন্দাদের স্বপ্ন পূরণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা নাগরিক সমাজের। আমাদের বেশ কিছু স্পট আছে যেখানে পর্যটন কেন্দ্র হতে পারে, পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গা হতে পারে, সেগুলোর উন্নয়নও একান্ত দাবি। 2052.86 বর্গ কিলোমিটার আয়তনের ফরিদপুর জেলায় সংসদীয় আসন 4টি। জেলার জনসংখ্যা 21,62,879 জন। ভোটার রয়েছেন 17,71,923 জন। সময় সংবাদ, ফরিদপুর। আমরা প্রতিবেদনটি দেখলাম। আমরা বরাবরের মতো আলোচনা করছিলাম নির্বাচনী পথ চলায় ফরিদপুরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। প্রতিবেদনে সে বিষয়গুলো উঠে আসছে। আমরা এই অঞ্চলের সংকট সম্পর্কে আলোচনা করছিলাম, যে বিভিন্ন তাদের যে কর্মসংস্থান থেকে শুরু করে কৃষি খাত, শিক্ষা, নদী ভাঙন, এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমরা এখন একটু আলোচনা করতে চাই ফরিদপুর, যেহেতু পদ্মা নদীর গা ঘেঁষে এই ফরিদপুর বলা যায় যে গড়ে উঠেছে, সেক্ষেত্রে এই নদী ভাঙনের কবলে এই অঞ্চল কেমন পড়ে, জনপ্রতিনিধিদের কি করণীয় আছে, কেন প্রতি বছর নদী ভাঙে, আপনি যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিদপুর বাংলাদেশের মধ্যে 19টা জেলার মধ্যে পুরনো একটা ঐতিহ্যবাহী জেলা। এখানে অনেক গুণীজনের জন্ম হয়েছে। আজ আমরা কবি জসিমউদ্দিনের বাড়ির সামনের মাঠে আমরা সমাবেত হয়েছি। এই ফরিদপুরবাসী আগামী দিনে যে প্রত্যাশিত তাদের কী ধরনের জনপ্রতিনিধি হবে, সেই আলোকে এই সময় টিভির মাধ্যমে আমরা কথা বলছি। আসলে এই নদী ভাঙার বিষয়টা আমাদের জেলার একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এর পরিপ্রেক্ষিতে বিগত দিনে এই 17 বছর পূর্বে 5 বার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বলতেন, এই নদী ভাঙন এখন 17 বছর যাবৎ কেন হচ্ছে, কি করণীয়? আসলে 17 বছর আমাদের নদী ভাঙা রোধের ব্যাপারে সেরকম গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নেওয়া হয় না। কিন্তু তার আগে ফরিদপুরের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যিনি সংসদ সদস্য ছিলেন এবং যিনি জনগণের দোয়ায় 3 বার মন্ত্রী ছিলেন, তিনি যেভাবে প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব এই ফরিদপুরে নদী ভাঙ্গার ব্যাপারে যেভাবে বলিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন এবং নদী শাসনের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন, সেটা ফরিদপুরবাসী
আজও স্মরণ করে। সেইভাবে ভূমিকা নিতে হবে এগুলো আপনার প্রত্যাশা। আমরা চাই সেইভাবে নেওয়া হোক। আপনি যদি একটু বলতেন নদী ভাঙন আসলে কেন হয়? ফরিদপুরের প্রতিনিয়ত নদী ভাঙনে বিভিন্ন ফসলি জমি থেকে শুরু করে অনেকে বসত ভিটা হারাচ্ছেন। আপনি যদি বলতেন এই নদী ভাঙন রোধে কি কি করণীয় আছে একজন জনপ্রতিনিধির? আসলে এই নদী ভাঙনটা প্রতি বছরই হইতেছে নদীর নাব্যতার কারণে। এটা যদি আমরা ঠিকভাবে, বিগত দিনের সরকার তো এই সমস্ত নাব্যতার কারণ দেখায় লুটপাট করে টাকা খাইছে। কোনো নদী শাসন, নদী নাব্যতা কিছুই হয় নাই। ইনশাল্লাহ আগামীতে ফরিদপুরের এমন একজন মাননীয় সংসদ সদস্য হবে, বিশেষ করে ফরিদপুরে যিনি হবে তার কাছে কি প্রত্যাশা? তার কাছে আমাদের প্রত্যাশা ফরিদপুরে একটা সিএনবি ঘাট, এটা একটা আমাদের ফরিদপুরে অলরেডি হয়ে গেছে, এটা আপনার বন্দর হয়ে গেছে, বন্দর ঘোষণা করছেন। আমরা চাই যে ফরিদপুরের সিএনবি ঘাটটা, একটা বন্দরটা যেন সুষ্ঠুভাবে আগামীতে খুব ভালোভাবে পরিচালিত হয় এবং এই নদী শাসন এবং আমাদের এই নদীর নাব্যতা এর জন্য যা করণীয় দরকার ইনশাল্লাহ আগামী সরকার করবে। যাতে আগামী সরকার করে এই প্রত্যাশা আপনারা করছেন। আমরা নদী ভাঙন নিয়ে আলোচনা করছিলাম, এখানে অনেকেই রয়েছেন, আমরা অনেকের সাথেই কথা বলবো। আমাদের সাথে এখানে অনেকে নারী রয়েছেন, আমাদের পেছনে অনেকেই রয়েছেন। আমরা এই পাশটা যদি একটু কথা বলতে চাই, আপনার সাথে যদি বলতে চাই, নদী ভাঙন প্রসঙ্গে আসলে আমরা অবৈধ বালু উত্তোলনের একটা কথা সামনে চলে আসে। আপনি বলবেন যে এই নদী ভাঙন রোধে বা অবৈধ বালু উত্তোলন যারা করে তাদের যে পৃষ্ঠপোষকতা, সেইটা রোধ করতে হলে একজন জনপ্রতিনিধির কি করণীয়, সামনে তিনি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন এই ফরিদপুরকে বাঁচাতে? আমরা জানি ফরিদপুরে ইতিমধ্যে একটা তথ্য আমাদের সামনে আসছে, 250 কোটি টাকার একটা প্রকল্প আগের সরকার হাতে নিয়েছিল, যে নদীর যাতে পুনরায় সঠিকভাবে করা যায়, সেটার কোনো বাস্তবায়ন হয় নাই। আর নদী ভাঙন রোধে এবং এই বালু উত্তোলনের জন্য প্রশাসনের আসলে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। প্রশাসনের কাছে যে ব্যক্তি সুপারিশ করুক তার অবস্থান থেকে এটা অনড় থাকতে হবে, কারণ এই দেশ আমাদের এবং এই ফরিদপুর জেলা আমাদের, এই ফরিদপুর জেলা আমাদের, সবাই মিলেমিশে সাজাতে হবে। এবং রাজনৈতিক ব্যক্তিদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদের ভালোর জন্য, আমাদের জেলার ভালোর জন্য এবং আমাদের ম্যান্ডেট রাখার জন্য যেহেতু রাজনীতি করতেছেন, অবশ্যই নিজেদের অবস্থান থেকে ফরিদপুরে সামগ্রিকভাবে কীভাবে আগায় নেওয়া যায় তার জন্য আপনারা চেষ্টা করবেন। রাজনীতিবিদদের সামগ্রিক আগায় নেওয়ার জন্য কাজ করতে হবে, ব্যক্তি স্বার্থ না, সবার জন্য কাজ করতে হবে। আমরা পেছনে একটু কথা বলবো, যারা দাঁড়িয়ে আছেন এখানে আপনাদের সাথে, আপনি মুরব্বী, আপনার সাথে কথা বলতে চাই। আপনি যদি বলতেন যে আমরা নদী ভাঙন নিয়ে আলোচনা করছিলাম, প্রতিনিয়ত কেন ভাঙে, কি কোনো কাজ করে কিনা, যারা সংসদ সদস্য কাজ করে? কাজ করে না ঠিক মতো কাজ করে না, ওই খালি আশ্বাসই দেয়, তাছাড়া ঠিক মতো আসলে কাজ করে না। এই কারণেই নদী ভেঙে যায়। কি করণীয় আছে তাদের? এই যে যদি এই যে বান মানে দিয়ে এটা দেয় তাহলে আর ভাঙে না। এই যে দেয় কি জন্য দেয়, এই যে খুঁটি মুটি গাড়ে, এটা যদি দেয় তাহলে আর ভাঙে না। এই অঞ্চলে কি চাচা আপনি বলবেন? আচ্ছা, আমরা একটু সামনে আপনাদের সাথে কথা বলতে চাই। এখানে নারীরা রয়েছেন, নারীদের গুরুত্বপূর্ণ ভোট এই সামনে নির্বাচনে, কেননা যেই ভোটার তার অর্ধেকের বেশি নারী। আপনার ভোটটা এই ফরিদপুরে কেমন গুণাবলী দেখে আপনি দিতে চান? অবশ্যই যে আমার দেশের জন্য ভালো কাজ করবে, আমার এলাকার বা আমার পুরো ফরিদপুর জেলাটার উন্নয়ন হয় এমনভাবে কাজ করবে। আমাদের এই যে নদী ভাঙনের ব্যাপারটা যেটা বলছিলেন আপনারা, এটা দেখবে যে নদীর বাঁধ, যার পাশে যদি বাঁধটা ঠিক মতোই করে তাহলে অবশ্যই নদীর ভাঙনটা রোধ করা যায়। তাছাড়া আমাদের এই ফরিদপুরের বিভিন্ন আছে, যেটা বলে মেডিকেল কলেজ, এখানে আমরা বিভিন্ন সুবিধার জন্য যাই, কিন্তু আমরা সেভাবে সুবিধা পাচ্ছি না, বিভিন্ন অসুবিধা আছে, এগুলি দেখবে, এগুলো নিয়ে কাজ করতে হবে একজন সংসদ সদস্য। আপনি বলেছেন। আমরা এই পাশটা যদি একটু যাই, আরও অনেকেই রয়েছেন আমাদের সাথে, অনেকেই রয়েছেন, তাদের সাথে কথা বলবো। আপনার সাথে যদি একটু জানতে চাই, আপনি একজন তরুণ ভোটার, আমরা তরুণদের প্রথম থেকেই তরুণদের নিয়ে কথা বলছিলাম, তরুণ ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভোটটা ফরিদপুরের কোন গুণাবলী দেখে যেতে পারে, কোন প্রার্থীকে কোন গুণাবলী দেখে? জুলাই পরবর্তী বাংলাদেশে যে আমরা তরুণরা যে দেশ গড়ার জন্য এগিয়ে আসছিলাম, তো আমরা চাই পরবর্তীতে যে প্রতিনিধিরা আসবে, আমাদের এই তরুণদের যে ভাবনা আছে, তরুণরা যে দেশপ্রেম নিয়ে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে যায়, তো আমি চাই আমাদের যারা প্রতিনিধি আসবে, তরুণদের ভাবনা নিয়ে, তরুণদের সহযোগিতা নিয়ে আমরা সকলে মিলে সামগ্রিকভাবে একটি সুন্দর ফরিদপুর জেলা যেন আমরা করতে পারি। আমাদের প্রতিনিধির কাছে আমাদের এই দাবি থাকবে, প্রত্যাশা যাতে তরুণদেরকে নিয়ে একটা প্ল্যান করা হয়, যাতে সুন্দর ফরিদপুর গড়ে তোলা হয়। অনেকেই রয়েছেন এখানে, অনেকক্ষণ যাবত আপনাদের বসিয়ে রেখেছি। একটু জানতে চাই আপনার কাছে, নারীরা অনেক সময় অনেক কথা বলে, আমরা দেখি যে অনেক ক্ষেত্রে নারীদের অনেক ভূমিকা দেশের। সেক্ষেত্রে এই নারীদেরকে এই ফরিদপুরে যারা জনপ্রতিনিধি হবেন তাদেরকে সামনে নিয়ে আসার জন্য কি করণীয়, আপনি কি প্রত্যাশা করেন?
আমি তানিয়া পারভিন, আমি একজন উদ্যোক্তা, জৈব সার উৎপাদন করি। আমি যেমন আমার নিজের অর্থায়নে নিজের মেধা দিয়ে আমি নারীদের পুরুষদের প্রশিক্ষণ করাচ্ছি, উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছি। আমি আশা করি আপনি যেহেতু উদ্যোক্তা, এই উদ্যোক্তা হওয়ার পেছনে কিন্তু আপনার একটা পরিশ্রম দিতে হয়েছে। আপনি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে শিক্ষাটা অর্জন করেছেন। ফরিদপুর বা যদি ফরিদপুর নিয়ে আলোচনা করি, এখানে শিক্ষা ব্যবস্থাটা কেমন দেখেন, নারীদের শিক্ষার প্রতি কতটা আগ্রহ দেখেন, নিয়ে আসতে হলে কি করণীয়? নারীদেরকে যদি এগিয়ে নিয়ে আসতে হয় তাহলে নারীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে, তাদের বিভিন্ন প্রজেক্ট দিয়ে তাদের উৎসাহিত করতে হবে এবং তাদের ফ্যামিলি থেকে যদি সাপোর্ট করে তাহলে নারীরা অবশ্যই ফরিদপুরে এগিয়ে যাবে। আর আমার মতো আরও অনেক উদ্যোক্তা ফরিদপুরে তৈরি হবে। আপনার কি মনে হয় আপা, আপনার সাথে যদি একটু বলি, আচ্ছা আপনাদের সাথে আমরা পরে আসব, এই দিকটা যদি একটু কথা বলি যে আপনার সাথে আপনি বলবেন, আপনার সাথে বলি। আচ্ছা, ফরিদপুরের শিক্ষা নিয়ে আমরা আলোচনা করছিলাম। ফরিদপুরের শিক্ষা ব্যবস্থাটা কেমন দেখেন, কি সংকট রয়েছে, একজন জনপ্রতিনিধির কাছে কি প্রত্যাশা? ধন্যবাদ আপনাকে। আসলে বিগত দিনে আমরা যেমন দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটি সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছিল। আমরা সাধারণভাবে একদম প্রথম অবস্থায় চাই যে একটি জনপদ নগরী গড়ে উঠুক এই ফরিদপুরের সকল অলিগলি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কোনো সন্ত্রাসীদের যেন ঠাঁই না হয় এবং প্রত্যেকেই রাজনীতিবিদ যারা রয়েছেন বা রাজনৈতিক সংগঠনগুলো যারা রয়েছেন তারা যেন প্রত্যেকের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে মত পার্থক্য থাকতে পারে বা মতের দ্বিমত থাকতে পারে, কিন্তু জাতীয় ঐক্যে বা জাতীয় স্বার্থে বা মানে দেশের স্বার্থে যেন প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করে। যাতে ঐক্যবদ্ধ কাজ করে, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা শিক্ষা সমৃদ্ধি নিয়ে রয়েছিলাম, কেননা ফরিদপুরে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই পাশাপাশি সংকটও রয়েছে। আমরা যদি এই দিকটা একটু আলোচনা করি, আপনার সাথে কথা বলতে চাই। আপনি যদি একটু বলতেন যে ফরিদপুরের শিক্ষাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি সংকট রয়েছে, একজন জনপ্রতিনিধি এই শিক্ষা খাতে কি করণীয় তার? আমাদের ফরিদপুরে প্রত্যাশিত যে ফরিদপুরে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়ার জন্য আমাদের পুরাতন শহরে একটি জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, রাউন্ড কলেজ। এটিকে যদি পাবলিক বিশ্ববিদ্যালয় বা পূর্ণাঙ্গ করা হয় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষার উন্নত লাভ করবে। এতে ফরিদপুরের সকল কেন্দ্রিক উন্নয়ন হবে, শিক্ষার মান উন্নত হবে, এটা আমাদের প্রত্যাশা। যে প্রতিনিধি হবে আমাদের, তার নেতৃত্বে তার অবদানে আমরা চাবো যে এই বিশ্ববিদ্যালয় করলে আমাদের ফরিদপুরবাসী এবং পড়ালেখার মান উন্নয়ন লাভ করে। মানে উদ্যোগ নিতে হবে, একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আপনার প্রত্যাশা করেন। আমরা যদি এই দিকটা আপনার সাথে যদি একটু কথা বলি, আপনারা যদি শিক্ষা এই ফরিদপুরের শিক্ষা নিয়ে একটু কথা বলতেন, আপনাদের প্রত্যাশা কি, জনপ্রতিনিধি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন শিক্ষাকে আরও ডেভেলপ করার জন্য? ধন্যবাদ জানাচ্ছি সময় টিভিকে। আসলে আমাদের ফরিদপুর একটি পুরাতন জেলা, বৃহত্তর একটি জেলা। এই জেলায় যদি শিক্ষার মান উন্নয়ন করা হয় তাহলে আমরা আশা করব যে এই ফরিদপুর জেলায় যে প্রতিনিধি আমাদের আসবে সে যেন পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় সহ মাদ্রাসার শিক্ষা উন্নত, সেই সাথে আমাদের ফরিদপুরের সার্বিক বিভিন্ন মানে অজপাড়া গাঁয়ে যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো খেয়াল করে যেন শিক্ষার মান আগায় আসে। আমাদের ফরিদপুরে সার্বিকভাবে আমরা চাচ্ছি যেন শিক্ষার মান যে প্রতিনিধিগুলো আসবে যেন আমাদের পূর্ণাঙ্গ রূপে আমাদের শিক্ষার মানটা এগিয়ে নিয়ে যায় শিক্ষার মানটা এগিয়ে নিয়ে যায়। পেছনে রয়েছেন অনেকেই, আমরা একটু কথা বলতে, আমরা আসবো, সবার সাথে কথা বলবো। আমরা যদি আপনার সাথে একটু কথা বলি, আপনার সাথে আপনি আগ্রহ দেখাচ্ছেন, বসেন আপনি। আমরা আপনার কাছেই জানতে চাইবো সামগ্রিক বিষয় নিয়ে, ফরিদপুর শিক্ষা নিয়ে আলোচনা হচ্ছিল। একজন জনপ্রতিনিধিকে আপনি কি বেছে আসলে কি গুণ দেখে বেছে নিতে চান? ধন্যবাদ আপনাকে সময় টিভির পক্ষ থেকে। একজন জনপ্রতিনিধিকে আমি এভাবেই বেছে নেব যে ফরিদপুর একটা অবহেলিত শহর, একটা পুরাতন শহর, যেখানে শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে বলেন, চিকিৎসা ব্যবস্থার দিক দিয়ে বলেন, আমরা আমাদের জোর দাবি থাকবে আমাদের যিনি মাননীয় সংসদ সদস্য হবেন আগামী নির্বাচনে, যে জনপ্রতিনিধি আসবেন তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে ফরিদপুরটাকে যেন একটা রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজটাকে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে যেন রূপান্তরিত করতে পারেন। এবং আমাদের প্রাণের দাবি ফরিদপুর একটা পুরাতন শহর, এই শহরটাকে একটা সিটিতে রূপান্তরিত করলে ভালো হয়। সেই সাথে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবি আপনারা করছেন। আমি একটু ভিতরে যেতে চাই, এখানে অনেকে রয়েছেন আমাদের সাথে। আমরা যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে কথা হয়েছিল আমাদের, আপনার সাথে একটু জানতে চাই যে আমরা শিক্ষা নিয়ে আলাপ করছিলাম, যদি চিকিৎসা নিয়ে আলাপ করতে চাই, আমরা জানি ফরিদপুর একটা মেডিকেল রয়েছে, বিভিন্ন চাপ আছে, তো সেক্ষেত্রে চিকিৎসাটা কেমন, স্বাস্থ্যসেবা নিয়ে যদি একটু বলতেন। ফরিদপুর একটা ঐতিহ্যবাহী শহর,
এখানে আপনার দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার যাকে বলে, আপনার আশেপাশে যে পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে এই জেলা থেকে প্রচুর পরিমাণে রোগী সব কিন্তু ফরিদপুরের দিকে মুভ করে। এখন একটা সরকারি হাসপাতাল দিয়ে তো আর এত বড় সেক্টর করা যায় না। আমাদের জোর দাবি থাকবে যে আরও একটা মানে উন্নত মানের একটা হাসপাতাল ফরিদপুরবাসী যাতে পায়, আর আশেপাশের পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সবাই এর থেকে ভালো সার্ভিস পেতে পারে। আর প্রত্যাশা আপনি করেন যাতে সিন্ডিকেট মুক্ত হয়। আমরা এই পেছন দিক থেকে আরেকটু যদি জানতে চাই, অনেকে বলছিলেন, ইশারা দিচ্ছিলেন আপনারা, আপনি যদি একটু বলতেন যে ফরিদপুরের চিকিৎসা মানে সেবাটা কেমন, কি সংকট রয়েছে এখানে? ফরিদপুর চিকিৎসা সেবার তো ব্যাপক সংকট। এখানে যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে আসলে পর্যাপ্ত না, এবং পর্যাপ্ত যদিও আপনারা বলবেন হয়তো, কিন্তু সেই ক্ষেত্রে মানের অনেক কমতি আছে। মান আসলে সেরকম না। তো মানের যথাযথ উন্নয়ন দরকার। মানসম্মত চিকিৎসা যদি হয় তাহলে আমরা হয়তো বা ভবিষ্যতে আমাদের প্রজন্ম এখানে বসবাস করে খুব মানসম্মত চিকিৎসা আপনি চান। এখানে আমরা রয়েছি নির্বাচনী পথচলা অনুষ্ঠান নিয়ে ফরিদপুরে বরাবর মতো আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই রয়েছে আমাদের চায়ের আড্ডায়, চায় চুমুকের সাথে বিভিন্ন বিষয় উঠে আসছে। আমরা জানানোর চেষ্টা করছি এখানে যারা রয়েছেন তাদের সংকট সম্পর্কে জানানোর চেষ্টা করছি আমরা। সেই সংকটগুলো বিভিন্ন যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এইখানে আমাদের সাথে যারা রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন বিষয় যেমন উঠে আসছে, তেমনি আমাদের আরেক সহকর্মী রয়েছেন নোয়াখালী, তিনি এই নির্বাচনী হালচাল সম্পর্কে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন, জানাবেন সেই নোয়াখালীর নির্বাচনের পরিস্থিতি কি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী উপকূলীয় জেলায় একটি গুরুত্বপূর্ণ জেলায়, এই জেলায় 6টি সংসদীয় আসন রয়েছে। এখানে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আমি যদি বলতে চাই সেদিক থেকে হচ্ছে নোয়াখালী 1 সাতকিল সোনামণি আসন, এখানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন দানশীষ প্রতীকে ভোট করছেন, তার সাথে প্রতীক হচ্ছে জামাতের মাওলানা সাইফুল্লাহ। নোয়াখালী 2 সেনবাগ সোনামণি আংশিকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন বিএনপির চেয়ারপারসন আরেকজন উপদেষ্টা সাবেক জাতীয় সংসদের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন 10 দলীয় জোটের পক্ষ থেকে জাকারিয়া, তিনি এনসিবির প্রার্থী। এছাড়া নোয়াখালী 3 যেখানে আমি দাঁড়িয়ে আছি এটি বেগমগঞ্জ আসন, এখানে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান একাধিকবারের জাতীয় সংসদ সদস্য এবং সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকতুল্লাহ বুলু, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন বিএনপির জামাত ইসলামের নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক মাওলানা বোরহানউদ্দিন। এছাড়া নোয়াখালী 4 সদর সুবর্ণচর আসন, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন নোয়াখালী বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান, তিনি একাধিকবারে এমপি ছিলেন, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের কেন্দ্রীয় নেতা এবং জেলা আমির জনাব ইসাক খন্দকার। এই ছাড়া নোয়াখালী 5 সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিল্পপতি ফখরুল ইসলাম এবং এর সাথে আছেন জামাতের বেলায়েত হোসেন। উপকূলীয় উপজেলা হাতিয়া যেটি নোয়াখালী 6 এখানে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন নোয়াখালীর যে এনসিবির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও চট্টগ্রাম বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। তো এই নির্বাচন খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, সেটার জন্য সবাই অপেক্ষা করতেছেন। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ তথ্য। আমরা ছিলাম নোয়াখালীতে আমাদের সহকর্মী সাইফুল্লাহর সাথে, তিনি আসলে বলছিলেন সেই নোয়াখালীর নির্বাচনের হালচাল সম্পর্কে। আমরা আবারও একটু ফরিদপুরে নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন রয়েছেন ব্যবসায়ী, রয়েছেন শিক্ষক, রয়েছেন শিক্ষার্থী। আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই। এবারে একটু বসবেন, আমাদের একটু বলবেন যে ফরিদপুরের নির্বাচনী আবহাওয়া কি, আপনার কি প্রত্যাশা একজন জনপ্রতিনিধির কাছে? আমি আশা করি ইনশাআল্লাহ যে প্রতিনিধি আসবেন তিনি ব্যবসায়ীদের প্রতি লক্ষ্য রাখবেন এবং তাদের যে সমস্যাগুলি সেগুলি তারা সলভ করবেন। এবং সেটা হচ্ছে যেমন শীত বস্ত্র বিক্রি করার জন্য আমরা গরিব দেশ, সেই হিসাবে আমাদের বসার মতো কোনো স্থান ফরিদপুরে নাই। শীতবস্ত্র বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় মানুষের বসতে হয়। এই জন্য যে কোনো স্থান আগামী সরকার যিনি আসবেন ক্ষমতায়, আমরা তার কাছে আশা করব তারা যেন আমাদের এই শীতবস্ত্র বিক্রয় করার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে দেন, এটা আমাদের কাম্য। আর একটা কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ভাঙ্গার থেকে ফরিদপুরে আসতে অনেক কষ্ট হয়। এই রাস্তাটা আমাদেরকে
পরিপূর্ণভাবে স্বাবলম্বী করে দেওয়া হোক, যাতে মানুষের দুর্ভোগ না প্রভাবিত হয়। এটা আগামী সরকার যিনি আসবেন দ্রুত যেন আমাদের এই কাজটা প্রত্যাশা করি তার কাছে আমরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন, যোগাযোগ নিয়ে আপনি কথা বলছেন। আমরা যদি ফরিদপুরের যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করতে চাই, আপনারা জানেন যে ফরিদপুরে আসার পথে আমরা দেখছিলাম যে ঢাকা ভাঙা একটা এক্সপ্রেসওয়ে রয়েছে, কিন্তু সেখান থেকে ভাঙার পর থেকে ফরিদপুরে আসার কিন্তু পথটা অত্যন্ত জটিল হয়ে যায়, অত্যন্ত কষ্ট হয় এখানে আসতে। আমরা যদি আপনাকে দিয়ে একটু জানতে চাই, ফরিদপুরের যোগাযোগ ব্যবস্থা কেমন, কি করণীয় একজন জনপ্রতিনিধিকে ক্ষমতায় আসার পরে কি উদ্যোগ নিতে হবে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি করতে? আমাদের ফরিদপুরের যে অবস্থা, মোটামুটি এখন আমাদের ফরিদপুরের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন শহর, মেন শহরগুলোতেও রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এই জায়গাগুলোতে পরিপূর্ণ সংস্কারের প্রয়োজন এবং সুন্দর কাজের দরকার। ভবিষ্যতে যারা আমাদের প্রার্থী আসবেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা যেন আমাদের এই কাজটা পুরো ফরিদপুর সব জায়গায় সুন্দর পরিবেশ, রাস্তাঘাট, সুন্দর পরিবেশ গড়ে তুলে, যাতে আমাদের সাধারণ জনগণের আসা যাওয়ার চলার কোনো ভোগান্তিতে আমাদের না পড়তে হয়। যাতে রাস্তাঘাট গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হয়। আমরা বলছিলাম আপনার সাথে একটু বলতে চাই, যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি বলতেন, একজন জনপ্রতিনিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থেকে যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ করেন, আর যোগাযোগের সাথে পুরো অঞ্চলের ডেভেলপমেন্টটা জড়িত। আপনি যদি বলতেন ফরিদপুরের যোগাযোগ ব্যবস্থা কেমন, কি উদ্যোগ নেওয়া উচিত একজন জনপ্রতিনিধির? ধন্যবাদ সময় টিভিকে। আমি মাওলানা রফিকুল ইসলাম ফরিদপুরি। যেই যোগাযোগ ব্যবস্থা আমাদের সামনে যে জনপ্রতিনিধি আসবে, তার প্রথম নম্বর লোকটা সৎ হইতে হবে, সৎ এবং দুর্নীতিমুক্ত হইতে হবে। আমাদের বিগত সময় দেখা গেছে যে ফরিদপুর এবং তথা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা আপনার উন্নত কান্ট্রিতে পরিণত করা যাইতো, কিন্তু দুর্নীতির কারণে এটা সম্ভব হচ্ছে না। এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে ভবিষ্যতে এবং সৎ নেতৃত্বের মাধ্যমে এই ফরিদপুর তথা বাংলাদেশকে যোগাযোগ ব্যবস্থা উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। দুর্নীতি মুক্ত করতে হবে, যিনি ক্ষমতায় আসবেন তাকে যেন উন্নয়নমূলক কাজে তিনি দুর্নীতি না করেন। দেখা যায় যে একটা টেন্ডার আসে কিন্তু সেই টাকা আসলে আত্মসাৎ হয়ে যায়, ঠিকমতো ভালো কাজ হয় না। আমরা এইদিকে আপনি কথা বলতে চাচ্ছিলেন, আপনার সাথে যদি একটু বলি। হ্যাঁ, আপনি যদি একটু বলেন যে ফরিদপুরের যোগাযোগ ব্যবস্থা কেমন, কি করণীয় একজন জনপ্রতিনিধির? ফরিদপুরের একজন প্রতিনিধি, সৎ প্রতিনিধি হলে ফরিদপুরে যে টাকা, রাস্তাঘাটে যে টাকা উন্নয়ন বাজেট হয়, এই বাজেট যদি সৎ পথে ব্যবহার করা হয় তো ফরিদপুরকে উন্নত করা সম্ভব। কিন্তু আমাদের প্রতিনিধি যারা আসে তারা এই দুর্নীতিমুক্ত না হওয়ার কারণে রাস্তাঘাটে উন্নত হচ্ছে না। এই জন্য বাংলাদেশে ফরিদপুরে এমন একজন প্রতিনিধি দরকার যিনি টাকাটা ন্যায় পথে খরচ করতে পারে, ন্যায় পথে যাতে টাকা খরচ করে, নিজে না আত্মসাৎ করে, যাতে ফরিদপুরের উন্নয়নের জন্য কাজ করে। আপনারা এদিকটা একটু কথা বলতে চাই। আপনারা অনেকেই রয়েছেন, আমরা অনেকের সাথেই আলোচনা করছিলাম। যোগাযোগ ব্যবস্থা, সেই সাথে দুর্নীতি উঠে আসছে, যেই বরাদ্দ দেওয়া হয় অনেক সময় নিম্নমানে কাজ করা হয়। যিনি জনপ্রতিনিধি হবেন তার কি গুণাবলী থাকা জরুরি, আর কি উদ্যোগ নেওয়া জরুরি যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নতকরণের জন্য? আচ্ছা, সর্বপ্রথমে আমি যেটা বলতে চাই যে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে একজন জনপ্রতিনিধিকে অবশ্যই প্রযুক্তি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আর সব কিছু দুর্নীতির ব্যাপারে সবাই বলে গেল। আরেকটা পয়েন্ট আমি বারবার করে বলতে চাই, সেটা হচ্ছে তাকে অবশ্যই মিডিয়া সম্পর্কে জ্ঞান রাখতে হবে, প্রযুক্তি সম্পর্কে জ্ঞান রাখতে হবে, যেই পরিমাণে গুজব ছড়াচ্ছে এগুলো নিয়ন্ত্রণ কীভাবে করা যায় সেই ব্যাপারগুলোতে জ্ঞান রাখতে হবে। এই জ্ঞানগুলো যদি সে রাখতে পারে, সে যোগাযোগ ব্যবস্থায় বলেন, খাদ্যদ্রব্যের ভেজাল নিরসন বলেন, সব কিছু তিনি আসলে কন্ট্রোল করতে পারবেন। একজন সুশিক্ষিত হতে হবে, তাকে সব দিকে জ্ঞান রাখতে হবে। আমরা একটু আপনাদের সামনে একটু কথা বলতে চাই। অনেকেই রয়েছেন আমাদের তরুণ ভোটারের মধ্যে, যারা রয়েছে এখানে নারী। আপনাদের সাথে যদি একটু কথা বলতে চাই, আপনার সাথে বলবো। আপনি যদি বলেন, আপনার ভোট এর আগে দিয়েছেন নাকি? না, আমি প্রথম ভোটার, একদম নবীন ভোটার। আপনার প্রথম ভোট, কি গুণাবলী দেখে আপনি দিতে চান? আমি যদি গুণাবলী দেখতে চাই, সর্বোপরি দেখব দেশের এবং জাতির উন্নয়ন হতে পারে বা হবে, এরকম জায়গায় আমি ভোট দিব। জাতি যাতে দেশের জন্য কাজ করে, এরকম আপনারা কেউ বলতে চান? আপনি একজন তরুণ ভোটার, আপনার সাথে কথা বলবো। একদম প্রথমবার আপনি ভোট দিবেন, আপনি বলেন যে আপনার ভোটটা কি গুণাবলী দেখে দিতে চান, কেমন ধরনের প্রার্থীকে আপনি ভোট দিতে চান? আমি এমন একজন প্রার্থীকে ভোট দিতে চাই যে দেশের উন্নতি করতে পারবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে পারবে এবং আমাদের ফরিদপুরের একটা ভালো উন্নতি করতে পারবে। কারণ কি আমাদের ফরিদপুরের হসপিটালগুলো অনেক দুরবস্থা, যেমন অনেক নোংরা হয়ে থাকে, এগুলোর সংস্কার করতে পারবে, এটাই চাই। আচ্ছা, আমরা আরও অনেকের সাথে কথা বলবো। এখানে অনেকে রয়েছেন আমাদের সাথে। আমরা কথা বলছিলাম ফরিদপুরের যোগাযোগ নিয়ে, স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, যেই সংকটগুলো রয়েছে সেই সংকট নিয়ে আমরা কথা বলছিলাম।
আমরা বরাবরের মতোই জানতে চাই, আসলে সংকটগুলো আমরা পৌঁছে দিতে চাই, যারা জনপ্রতিনিধি হবেন তাদেরকে আসলে ক্ষমতায় আসতে হলে কি করণীয় রয়েছে সে বিষয়ে আমরা জানতে চাই। এখানে আরও যদি আমরা একটু কথা বলতে চাই, এখানে আপনার সাথে আমরা কথা বলতে চাই। আপনারা যদি বলতেন যে এই ফরিদপুরে যারা আসলে জনপ্রতিনিধি তাদের কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া জরুরি? আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে বলতে চাচ্ছি, নারীদের যেই আপনাদের অধিকার, তারপর হচ্ছে নারীদের নিরাপত্তা, এইসব বিষয়ে একটু জনপ্রতিনিধি যারাই হবেন তাদের আমি মনে করি যে একটু নজর দেওয়া উচিত। আমরা নারীরা যাতে নিরাপদে বের হতে পারি বাইরে, এটা আসলে নিশ্চিত করা উচিত আমার মনে হয়। নিশ্চিত করা উচিত। আমরা অনেক বিষয়ে আলোচনা করছিলাম। ফরিদপুরে সেরকম কোনো শিল্প কলকারখানা নেই, যে চিনি কলটি রয়েছে সেটিও আসলে সেরকম আসলে বলা যায় যে মুখ থুবড়ে পড়ে আছে। আমরা প্রতিবেদনে সেই বিষয়গুলো দেখছিলাম। আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। এইখানে যারা রয়েছেন আপনার সাথে একটু জানতে চাই যে এইখানে ফরিদপুরে আমরা জানি যে সম্ভাবনাময় ফরিদপুর বলা হয়, কিন্তু সেখানে এরকম কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। কেন গড়ে ওঠেনি? কি করণীয় আসলে একজন জনপ্রতিনিধির? আপনারা জানেন যে বিগত 17 বছর আমাদের ফরিদপুর মানুষ অধিকার বঞ্চিত ছিল এবং তাদের অর্থনৈতিক মুক্তি ঘটেনি। তো আমাদের ফরিদপুর একটি সম্ভাবনাময় জেলা, যেখানে আপনার পাট বলেন, তারপরে আপনার আমাদের যেরকম এই যে রাস্তার নদীর অপোজিটে পেঁয়াজের বীজ তৈরি হয়, বাংলাদেশের ভিতরে সবথেকে ভালো বীজ ফরিদপুরে। তো আসলে সব কিছু মিলে আমাদের ফরিদপুরের যেসব সম্ভাবনা দিকগুলো ছিল এগুলো নিয়ে আসলে কেউ কখনো ওইভাবে ইন্ডিকেট করে ভাবেনি, যার কারণে আমাদের ফরিদপুরের উন্নয়ন অনেকটা পিছিয়ে আছে। এটা মানে উদ্যোগ নেওয়া জরুরি, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, শিল্প কারখানা বৃদ্ধি হয়। একজন যদি সেরকম প্রেমিক মানে জনবান্ধব নেতা হন, তিনি এইগুলো নিয়ে কাজ করতে পারবেন। আপনি বলতে চান, আচ্ছা আপনি বলেন, আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে এখানে কর্মসংস্থানের সেরকম সুযোগ নেই, তো একজন জনপ্রতিনিধির কি করণীয় এই ফরিদপুরকে ঢেলে সাজাতে? ধন্যবাদ সময় টিভিকে। আসলে বাংলাদেশের 54 বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা ফরিদপুর পুরাতন শহর হিসাবে আমাদের ফরিদপুরের তেমন একটা উন্নয়ন হয় নাই। তা আমরা এখন ভবিষ্যতে যে নেতৃত্ব দেবে তারা যদি উদ্যোগ গ্রহণ করে এবং জনমত গ্রহণ করে, তাহলে এই ফরিদপুর পুরাতন শহরকে একটি নতুন রূপে ঢালিয়ে সুন্দর রূপে পরিণত করা সম্ভব হবে এবং যারা আসবে তাদের একটা উদ্যোগ নিতে হবে। যারা আসবে তাদের উদ্যোগ নিতে হবে। মুদ্রা কথা হচ্ছে ফরিদপুরকে ঢেলে সাজানোর জন্য যারা জনপ্রতিনিধি হবে তাদের উদ্যোগ নিতে হবে। আমার পেছনে অনেকে রয়েছেন। আমরা যদি আপনার সাথে একটু কথা বলি, যে আপনি বলবেন না, আপনার সাথে কথা হয়েছে, আপনার সাথে কথা হয়েছে, এই দিকটা যদি আমরা যাই, আমরা অনেক বিষয় নিয়ে আসলে আলোচনা করছিলাম ফরিদপুরে। কেননা এই আমাদের যে ভোটের আড্ডা, সেই ভোটের আড্ডায় মূলত আমরা ভোটারদের প্রত্যাশা সম্পর্কে জানাই। তাদের যেই প্রত্যাশা রয়েছে বিভিন্ন প্রার্থীদের কাছে, মূলত যে প্রত্যাশাগুলো বিভিন্ন সময় উঠে আসছে, আপনি আপনার জায়গা থেকে যদি বলতেন একজন তরুণ ভোটার হিসেবে, যে আপনি কি ধরনের গুণাবলী দেখে ভোট দিতে চান, তার কাছে কি প্রত্যাশা করেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমরা প্রত্যাশীতে বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। আমরা এমন কাউকে চাই যে আমাদের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। আপনারা বিগত সরকারকে দেখেছেন যারা উন্নয়নের নামে লুটপাট করেছে, কিন্তু এই ফরিদপুরের বিষয়টা ভিন্ন রকম। বিএনপি আমলে আমরা দেখেছি মরহুম কে মোবাইদুর রহমান। আপনি একটু বলবেন, যিনি যারা সামনে নির্বাচিত হবেন তার মধ্যে কি গুণাবলী থাকা জরুরি? তার মধ্যে অন্তত গুণাবলী থাকা দরকার, তারা যেন জনগণের সম্পৃক্ত হয়, জনগণের যে ভাবনা, জনগণের যে আশা এবং প্রত্যাশা, সেগুলো যেন পুনর্বিবেচন করে তারা যেন সঠিকভাবে জনগণের ন্যায্য অধিকারটা বুঝিয়ে দেয়। জনগণের ন্যায্য অধিকার যারা বুঝিয়ে দেয়, প্রতিষ্ঠিত করে, এরকম জনপ্রতিনিধি। আমাদের সহকর্মী সজল, তার সাথে আমরা কথা বলছিলাম, তার প্রতিবেদন আমরা দেখেছিলাম, তার প্রতিবেদন এবং এর বাইরে অনেক বিষয় উঠে আসছে আমাদের এই আলোচনায়। আপনি যদি সামগ্রিক বিষয় নিয়ে আমাদের বলতেন, ফরিদপুরে কি কি সংকট রয়েছে, একজন জনপ্রতিনিধির কি কি উদ্যোগ নিতে হবে, যদি আপনি একটু বিস্তারিত বলেন, আমরা একটু জেনে তারপরে আবার কথা বলবো আমাদের এই যে সম্মানিত ভোটারদের সাথে। ফরিদপুরটা একটা কৃষিপ্রধান জেলা, যেটা আগেই বলেছিলাম যে সারা দেশের যে পেঁয়াজ উৎপাদন হয়, সেই পেঁয়াজ উৎপাদনের অর্ধেক পেঁয়াজই কিন্তু এই ফরিদপুরে উৎপাদিত হয় এবং পাটের রাজধানী বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আসলে চাষিরা যে পেঁয়াজ উৎপাদন করে, সেই পেঁয়াজ কিন্তু আসলে সংরক্ষণের কোনো সংরক্ষণাগার কিন্তু ফরিদপুরে নেই। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই পেঁয়াজ উত্তোলনের পরেই কিন্তু বেশ একটা অংশ পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এতে কিন্তু চাষিরা একটা আর্থিক ক্ষতির মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে নতুন যিনি সংসদ সদস্য হিসেবে আসবেন বা যেই জনগণের যে বা ভোটারদের যে প্রত্যাশা, সেটা হচ্ছে যে এই
চাষিদের জন্য তিনি একটা সংরক্ষণাগার ব্যবস্থা করবেন যাতে করে তারা লাভবান হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে এই ফরিদপুরে কোনো মেগা প্রকল্প বা বড় ধরনের কোনো শিল্প প্রতিষ্ঠান কিন্তু এখানে গড়ে ওঠেনি, এবং এই যে বেকার যুবক রয়েছে তাদেরকে এই শিল্প কলকারখানার তৈরির মধ্যে বা স্থাপনের মাধ্যমে তাদের বেকার উত্তর ঘুচাবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে তারা। আর বিশেষ করে আরেকটি বিষয় হচ্ছে যে ফরিদপুরে কিন্তু এই দীর্ঘদিনের একটা দাবি বৃহত্তর, এই ফরিদপুর কিন্তু একটা পুরনো জেলা, তো সেখানে কিন্তু আসলে বিভাগ সিটি কর্পোরেশনের কাজ কিন্তু একেবারে দ্বার প্রান্তে গিয়েও থেমে রয়েছে। এটা কিন্তু আসলে জনগণ যারা রয়েছে তারা কিন্তু আসলে এই ঝুলে থাকাটা কিন্তু আসলে তারা দেখছে অন্যভাবে। তো নতুন যিনি আসবেন অবশ্যই এই জনগণের প্রত্যাশা যে বিভাগ এবং সিটি কর্পোরেশনটা তিনি রূপান্তরিত করবেন। তাছাড়াও কিন্তু ফরিদপুরে কিন্তু আসলে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই, তো এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা দাবি রয়েছে। এছাড়াও এই ফরিদপুরে একমাত্র যে নৌবন্দরটি সেটা কিন্তু আসলে নাব্যতা সংকটে কিন্তু একেবারে অচল প্রায়। এখানে কিন্তু বেশ কয়েক হাজার শ্রমিক এবং ব্যবসায়ী কিন্তু এখানে জীবিকা নির্বাহের একটি বিষয় আছে। তো এই নাব্যতা সংকট কাটিয়ে উঠে অর্থাৎ এখানে খনন কাজ করবে নতুন যিনি আসবেন এমনটাই কিন্তু। আরেকটা বিষয় হচ্ছে যে ফরিদপুর একটি এই চিকিৎসার জন্য অনেক একটি ভালো জায়গা, এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু এই ফরিদপুরের চিকিৎসা নিতে আসে, কিন্তু আসলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসার যে সামগ্রী বা যন্ত্রপাতি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে থাকলেও কিন্তু আসলে সুচিকিৎসা কিন্তু সাধারণ জনগণ এখান থেকে পায় না। তো এই জনগণেরও একটা প্রত্যাশা রয়েছে যে এই চিকিৎসার যে সুচিকিৎসা যাতে এই মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পায়, এমনটাই কিন্তু তারা বলছেন যে নতুন যিনি আসবেন তিনি কিন্তু এই সুব্যবস্থাটা করবেন। আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে আনছেন আলোচনায়, আপনি বসেন, আমরা একটু কথা বলতে চাই, আরও অনেকের সাথে কথা বলবো। যদি এই দিকে এই ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনি যদি আমাদেরকে একটু একদম এই বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ফরিদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, তরুণ সমাজ কি অন্যদিকে ঝুঁকে যাচ্ছে কিনা, এই বিষয়ে যদি একটু সামনে আনতেন বলতেন। ফরিদপুরে না, সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু অবনতির দিকে। তবে নির্বাচনকে কেন্দ্র করে আমরা যারা তরুণ সমাজ তো বিগত দিনে যারা স্বৈরাচার যে শাসক সৃষ্টি করছিল সেটাকে উত্থান করছে তরুণ সমাজ। তাই তরুণ সমাজ অন্যদিকে নাই, আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেছে তরুণ সমাজ। সেই স্বপ্নে আমরা আগামী যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন, যারা মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন, যারা মানুষের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করেন, এমন একটা রাষ্ট্র ক্ষমতায় আমরা চাই। রাষ্ট্র ক্ষমতা আপনি চান, আপনার সাথে কথা বলবো। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। ফরিদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখেন, তরুণ সমাজ কি অন্য বিপথে চলে যাচ্ছে কিনা সে বিষয়টি একটু সামনে যদি আনতেন, একজন জনপ্রতিনিধি কি করণীয়। ধন্যবাদ সময় টেলিভিশনকে। ফরিদপুরে আইন শৃঙ্খলা সারা বাংলাদেশের ন্যায় আসলে কিছুটা অবনতি, তবে নির্বাচনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। এদিক দিয়ে আমরা ফরিদপুরবাসী সবার প্রতি বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি যে জিনিসটা আপনি বলছেন, তরুণ সমাজ, তরুণ বা অপেক্ষাকৃত কম বয়স্ক ছেলেরা এরা নেশার দিকে ঝুঁকে গেছে অনেকটাই। এই দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা খুব একটা অ্যাক্টিভিটিস মাঝে মধ্যে লক্ষ্য করলেও এটা কন্টিনিউ করা উচিত বলে আমি মনে করছি। আপনার কাছে আমি এক বাক্যে যদি জানতে চাই, ফরিদপুরের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখেন, সামগ্রিক পরিস্থিতি, ভোটের মাঠের পরিস্থিতি কি? ভোটের মাঠের পরিস্থিতি বর্তমানে অবস্থা অনেক ভালো। তো আমাদের সৎ এবং যোগ্য এবং নিষ্ঠা, মেধা এবং পরিশ্রমী ব্যক্তিকে আমরা ভোট দেব। সৎযোগ্য নিষ্ঠাবান ব্যক্তিকে দেখে আপনারা ভোট দিতে চান। আপনি যদি এক বাক্যে যদি বলতেন এই ফরিদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এবং ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? আসলে বলতে গেলে শুধু ফরিদপুর না, আমি সারা বাংলাদেশের আইন শৃঙ্খলার একটা অবনতির একটা ধরতে চাচ্ছি, এবং ফরিদপুরেও কিছুটা আছে যা আমি মনে করি এখন তার থেকে একটু উন্নতি হয়েছে। এবং যদি আমি যুব সমাজকে বলি, যুব সমাজ মাদকের দিকে একটু ঝুঁকে গেছে, এবং আমি মনে করি আইন শৃঙ্খলার এই দিকটা একটু নজর দেওয়া উচিত যাতে যুব সমাজটা মাদক থেকে বের হয়ে আসতে পারে। আচ্ছা, আমরা কথা বলছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আপনার সাথে কথা বলতে চাই একটু। আপনি যদি বলতেন ছোট করে যদি বলতেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখেন। অ্যাকচুয়ালি জুলাই বিপ্লবের পরে এই ফরিদপুরবাসীর যে প্রত্যাশা আইন শৃঙ্খলার ক্ষেত্রে, এটা তুলনামূলকভাবে
ভালো। আমাদের এখানে যারা আগামীতে জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে নির্বাচন করার জি জি, আমরা বলছিলাম আমরা এক বাক্যে আপনার কাছে শুনতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালোই আছে, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বা সংস্থা যেগুলো রয়েছে তাদের আসলে মোটামুটিভাবে বিগত সরকার আমলে যারা ছিল। শেষ দিকে আমরা রয়েছি, একদম শেষ দিকে। আপনার সাথে একদম বলতে চাই শেষ সময়, আমাদের শেষ সময় যদি অল্প কথায় বলতেন কেমন দেখেন পরিস্থিতির সব মিলে ফরিদপুরের নির্বাচন পরিস্থিতি? ফরিদপুরের নির্বাচন পরিস্থিতি মোটামুটি অনেক ভালো। তো আমরা আশা করি পরবর্তীতে যিনি আমাদের সংসদ সদস্য নির্বাচিত হবেন তিনি যেন যে পরিস্থিতি এখন আছে এর থেকে যেন আরও বেশি ভালো পরিস্থিতি এবং অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম ফরিদপুরের নির্বাচনী পথ চলা অনুষ্ঠানে ফরিদপুরে রয়েছিলাম। আমরা এখান থেকে আদ্যপান্ত জানার চেষ্টা করেছি, জনপ্রতিনিধির কাছে তুলে ধরার চেষ্টা করেছি তাদের প্রত্যাশা, শুনছি সংকট, সমাধান খোঁজার চেষ্টা করেছি। আমরা একই অনুষ্ঠান নিয়ে আগামীকাল থাকবো নারায়ণগঞ্জে, সেখানে আমাদের সাথে সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি নির্বাচনে পথ চলা।